তো আজকে আমরা যে টপিকটা নিয়ে মূলত আলোচনা করব সেটা হলো মানব শারীরতত্ত্ব, চলন ও অঙ্গচালনা। এটাও আমাদের মানবদেহের সাথে রিলেটেড একটা অধ্যায় এবং এখান থেকে তোমাদের এইচএসসি বলো, মেডিকেল বলো, ভার্সিটি বলো, এমসিকিউটা অনেক ইম্পর্টেন্ট। তোমাদের একাডেমিকে যেহেতু এবার শর্ট সিলেবাস করছে, তো এখান থেকে রিটেন দিলেও দিতে পারে, তো সমস্যা নাই, সেগুলো ধরাই দেবো যেগুলো দেওয়ার মতো আছে। তো আমাদের যেহেতু প্রথমেই একটা কথা আছে, আমাদের একটা কথা এখানে লেখা আছে, দেখো, চলন ও অঙ্গচালনা আমাদের প্রাণীদেহের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আর এই যে চলন এবং অঙ্গচালনা, চলন বলতে কি বোঝাচ্ছে? আমরা যে চলাফেরা করছি, লোকোমোশন, আমরা যে চলাফেরা করছি, হাঁটাচলা করছি, এটাকে বলা হচ্ছে চলন। আর অঙ্গচালনা বলতে কি বোঝানো হচ্ছে? আমরা যে হাত নাড়াচ্ছি, পা নাড়াচ্ছি, আমরা মুখ নাড়াচ্ছি, আমরা কথা বলছি, এই যে আমাদের অঙ্গগুলো চলছে, কিভাবে আমরা অঙ্গগুলোকে চালাচ্ছি। তাহলে চলন আর অঙ্গচালনা, এই যে মানে কাজটা, চলন আর অঙ্গচালনা, এই কাজটা একসাথে তিনটা অঙ্গতন্ত্র ভূমিকা পালন করে। তিনটা অঙ্গতন্ত্র, তো তিনটা অঙ্গতন্ত্র কি কি? একটা হলো কঙ্কাল তন্ত্র, অর্থাৎ যেটা আমাদের হাড়, আজকে আমরা যেটা পড়বো। এরপরে আছে হলো পেশিতন্ত্র, অর্থাৎ আমাদের এই হাড়ের ওপরে যে মাংসপেশিগুলো থাকে, আজকে কিছু কিছু পেশি পড়া হবে, হয়তো পুরোপুরি পেশি সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করা নাই। এরপরে আছে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রটা এর পরবর্তী অধ্যায়ে, তোমাদের শর্ট সিলেবাসে নাই হয়তো। তো এই যে তিনটা তন্ত্র একসাথে ভূমিকা পালন করে আমাদের এই যে চলন এবং অঙ্গচালনা করার ক্ষেত্রে। তাহলে তোমাদের পরীক্ষায় যদি আসে যে চলন এবং অঙ্গচালনার ক্ষেত্রে কোন তন্ত্র কাজ করে না বা কোন তন্ত্র ভূমিকা রাখে না, এরকমভাবে কিন্তু দিয়ে দিতে পারে। তোমরা কিন্তু এই তিনটা কথা মাথায় রেখো: কঙ্কালতন্ত্র, পেশিতন্ত্র, স্নায়ুতন্ত্র। আর আমাদের মানবদেহের যে ভারটা বহন করে রয়েছে, এই ভার বহন করার এই যে শক্ত কাঠামো, সেটাকে বলা হচ্ছে কঙ্কালতন্ত্র। এখান থেকে এটুকু পড়লে এনাফ। আচ্ছা, তো এরপরে আছে আমাদের মানব কঙ্কালতন্ত্র। আমরা কিন্তু আমাদের হিউম্যান স্কেলেটন সিস্টেম সম্পর্কে পড়বো এখন। তো এখানে আমাদের প্রথমেই কথা আছে, দেখো, আমাদের যে অস্থি বা তরুণ অস্থি বা আমাদের কঙ্কাল সম্পর্কে যেটা পড়বো, এই অস্থি বা তরুণ অস্থিটা কোথা থেকে উদ্ভূত হয়েছিল? ভ্রূণীয় মেসোডাম থেকে। অর্থাৎ ভ্রূণ অবস্থায় আমাদের কয়টা স্তর ছিল? তিনটা স্তর ছিল: এক্টোডাম, এন্ডোডাম, মেসোডাম। তো আমাদের এই যে ভ্রূণীয় মেসোডাম অবস্থা মানে স্তর ছিল, সেই ভ্রূণীয় মেসোডাম স্তর থেকে আমাদের অস্থি তরুণ অস্থি নামক মানে এই যে কাঠামোর যে অস্থি তরুণ অস্থি, এটা কিন্তু তৈরি হয়েছিল আমাদের ভ্রূণীয় মেসোডাম স্তর থেকে। হলো এমসিকিউ এর মানে ক্ষেত্রে। কার্টিলেজটা কি তরুণাস্থির আরেক নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তরুণাস্থির আরেক নাম হলো কার্টিলেজ। আচ্ছা, এরপরে আমাদের মানবদেহের কঙ্কালটা মূলত অন্তকঙ্কাল। মানে কঙ্কাল দুই ধরনের হতে পারে, একটা হলো বহিকঙ্কাল, একটা হলো অন্তকঙ্কাল। তো বহিকঙ্কাল কোনগুলো? আমাদের যে চুল, নখ, তারপরে দাঁত, এই জিনিসগুলো সবগুলো যেগুলো দেহের বাইরের দিক থেকে আছে দেখা যাচ্ছে, তো সেই কঙ্কালগুলোকে বলা হচ্ছে আমাদের বহিকঙ্কাল। আর অন্তকঙ্কাল কোনগুলো? আমাদের এই যে স্কেলেটন যেটা আছে, এটাই আমাদের অন্তকঙ্কাল। তো আমাদের এই অধ্যায়ে মূলত অন্তকঙ্কাল নিয়ে বেশি আলোচনা করা আছে। আচ্ছা, এরপরে আমাদের দেখো, এই যে আমাদের কঙ্কালতন্ত্র আছে, তো কঙ্কালতন্ত্রের এখানে সংজ্ঞা দেওয়া আছে, তোমরা চাইলে একবার দেখতে পারো। এগুলো মূলত আমাদের আকৃতি প্রদান করে, দেহের ভার বহন করে, পেশি সংগ্রহের স্থান প্রদান করে। এগুলো বোঝানোর মতো কিছু নেই, তোমরা জানো এগুলো কি কি করে। তাছাড়া আমরা এখন পড়বো সেই বিষয়গুলো, যে কঙ্কালতন্ত্র আমাদের কি কি কাজে লাগে। তো কঙ্কালতন্ত্র যেসব কাজ করে থাকে, সেই কাজকে এখানে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ যান্ত্রিক কাজ ধরা হয়েছে, শারীরবৃত্তীয় কাজ ধরা হয়েছে। যান্ত্রিক কাজ বলতে কি বোঝানো হচ্ছে? যান্ত্রিক কাজ বলতে বোঝানো হচ্ছে এটা একটা যন্ত্রের মতো কাজ করছে, করে আমাদের দেহকে কিভাবে ভূমিকা পালন করছে। যেমন আমাদের দেহের কাঠামো গঠন করতেছে, আমাদের দেহের সুরক্ষা করছে, সংযোগতল সৃষ্টি করবে, আমাদের যে চলনটা নিয়ন্ত্রণ করছে, ভার বহন করছে, আমাদের দেহের ভারটা বহন করছে। এগুলো হলো যান্ত্রিক কাজ, অর্থাৎ একটা যন্ত্রের মতো কাজ করছে। আর যদি আমরা বলি শারীরবৃত্তীয় কাজের ক্ষেত্রে, তাহলে শারীরবৃত্তীয় কাজের ক্ষেত্রে তোমরা জানো আমাদের যে লোহিত রক্ত মানে আমাদের যে মানে অস্থিমজ্জা ছিল, অস্থিমজ্জার ক্ষেত্রে মানে অস্থির মধ্যে যে অস্থিমজ্জা থাকে, ওই অস্থিমজ্জা থেকে আমাদের লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। তারপরে আমাদের কানে শোনার ক্ষেত্রে আমাদের তিনটা অস্থি ছিল মধ্যকর্ণে: ম্যালিয়াস, ইনকাস, স্টেফিস। তাছাড়া আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার মানে ক্ষেত্রে ভূমিকা পালন করে। আরও কিছু কিছু কাজ আছে, আমরা দেখবো এখন। তো এগুলো হলো শারীরবৃত্তীয় কাজ, অর্থাৎ আমাদের শারীরের মধ্যে যে আমাদের ফিজিওলজিক্যাল যে ফাংশনের ক্ষেত্রে কাজ করছে, সেই জিনিসগুলো। তো আমাদের প্রথমেই আছে, দেখো, দেহের কাঠামো গঠন, অর্থাৎ আমাদের মানবদেহের নির্দিষ্ট আকৃতি প্রদান করছে, কাঠামো গঠন করছে। সুরক্ষা,
আমাদের যেই কঙ্কালটা, এই দেখো এই মাথার মধ্যে কিন্তু আমাদের মস্তিষ্ক থাকে, তো এই মস্তিষ্কটা কিন্তু রক্ষা করছে। এর পাশাপাশি আমাদের বুকে এর মধ্যে ফুসফুস থাকে, হৃৎপিণ্ড থাকে, তো সেগুলোকেও কিন্তু এই যে আমাদের যে হাড়গুলো আছে, পশুকাগুলো আছে, অর্থাৎ যেটাকে তোমরা বুকের পাঁজর বলো, এই পশুকাগুলো মানে এগুলো কিন্তু ঢেকে রাখছে, যার কারণে কিন্তু আমাদের যে হৃৎপিণ্ড ফুসফুস এগুলো কিন্তু সেফ থাকছে। তার পাশাপাশি আমাদের আমাদের ঘাড়ে ওইখানে থাকে, ওখানেও কিছু অস্থি রয়েছে। তো এই যে হাড়গুলো আমাদের মূলত বা অস্থিগুলো বা কঙ্কালতন্ত্র আমাদের এই কাজগুলো করতে পারে। এর পাশাপাশি সংযোগ তল সৃষ্টি কিভাবে করে? সংযোগ তল বলতে ধরে নাও তোমার হাঁটু, এখন তোমার হাঁটুর এইখানে দেখো এই একটা হাড়, এই একটা হাড়, এখন ওই দুইটা হাড়, এখন তো দুইটা হাড় যদি তুমি দেখা গেলো নড়াচড়া করো, হাঁটো, তাহলে তো দেখা যাবে এই জায়গায় ঘর্ষণ পাবে, এই যে জয়েন্টে ঘর্ষণ পাবে, জয়েন্টে ঘর্ষণ পেতে পেতে একসময় ছিঁড়ে যাওয়ার কথা, বা ঘর্ষণ পেতে পেতে ক্ষয় হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা কিন্তু হয় না। কারণ কি, সেখানে কিছু লিগামেন্ট থাকে। আর একটা হাড় আর একটা অস্থি, একটা অস্থি আর একটা পেশি, একটা অস্থি আর পেশি যেভাবে যুক্ত থাকে সেটাকে বলা হয়, মানে সেটা টেন্ডন দিয়ে যুক্ত থাকে। আমরা একটু পরে সেটা পড়বো, পরবর্তী পেজে একটু কথা বলা আছে, মানে আমাদের কঙ্কালতন্ত্রের উপাদানের ক্ষেত্রে এটা দেখাবো, সমস্যা নেই। তো এই যে অস্থি মানে টেন্ডন, লিগামেন্ট, পেশি, এগুলো কি করে? আমাদের সংযোগ তল সৃষ্টি করে, এগুলো কিন্তু সংযোগ তল সৃষ্টি করে, অর্থাৎ এগুলো সরাসরি আমাদের দেহের সাথে রিলেটেড না থাকলেও জয়েন্ট দেওয়ার মতো অনেকটা। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি চলন আর ভার বহন। তো চলন অর্থাৎ চলন কি, আমাদের যে হাঁটাচলা করতেছি, এক্ষেত্রে আমাদের অস্থি পেশি এগুলো ভূমিকা পালন করছে, তো এই কারণে বলা হচ্ছে কঙ্কালতন্ত্র মানুষের চলনাঙ্গে ভূমিকা পালন করে। ভার বহন, আমাদের পুরো দেহটার ভার বহন করছে, আমাদের পেশি সমূহ আছে এগুলোর ভার বহন করছে। এগুলো বাচ্চাদের পড়ানোর মতো হয়ে যাচ্ছে, এত কিছু বলার দরকার হয় না, কারণ তোমরা এগুলো জানো। তারপর একটু বললাম শুরুতে, যেহেতু ক্লাসের শুরুতে। আচ্ছা, এরপরে আছে শারীরবৃত্তীয় কাজ। শারীরবৃত্তীয় কাজ তো বলছিলাম, এখন শারীরবৃত্তীয় কাজের মধ্যে আছে, প্রথমে আছে লোহিত রক্তকণিকা উৎপাদন, অর্থাৎ আমাদের যে মানবদেহের শিশু অবস্থায় লোহিত রক্তকণিকা উৎপন্ন করে যকৃৎ, আর পূর্ণাঙ্গ অবস্থায় আমাদের লাল অস্থিমজ্জা। হাড়ের মধ্যে যে মজ্জা ছিল ওইখানে তোমাদের দেখাইছিলাম, রক্তের অধ্যায়ে দেখাইছিলাম কীভাবে রক্তকণিকা উৎপন্ন করছে। তো এই মানে লাল অস্থিমজ্জা থেকে রোহিত রক্তকণিকা উৎপন্ন হচ্ছে। তার পাশাপাশি আমাদের একটা কথা এখানে বলা আছে, সেটা হলো আমাদের অস্থিমজ্জা থেকে প্রতি সেকেন্ডে 26 লক্ষ লোহিত কণিকা সৃষ্টি হয়। প্রতি সেকেন্ডে 26 লক্ষ লোহিত রক্তকণিকা সৃষ্টি হয়, তাহলে বুঝো কতটা। তাহলে আমাদের অস্থিমজ্জা থেকে কতটা, প্রতি সেকেন্ডে 26 লক্ষ লোহিত রক্তকণিকা সৃষ্টি হয়। এরপর আছে শ্রবণ। তো শ্রবণের ক্ষেত্রে যেটা বলছিলাম, আমাদের মধ্যকর্ণের 3টা কর্নার্সি থাকে, ম্যালিয়াস, ইনকাস, স্টেভিস, আমরা দেখবো আজকে পড়া আছে, এই অধ্যায়েই আছে। এরপরে আছে বক্ষপিঞ্জর, মানে আমাদের বক্ষপিঞ্জরটা কি করে, শ্বাস প্রশ্বাসের ভূমিকা পালন করে। ওই যে তোমাদের গতদিনই তো পড়ে আসলাম পঞ্চম অধ্যায়, তো আমাদের ওখানে কিন্তু আমাদের যে বুকের যে পারদ বা যে পশুকাগুলো ছিল সেগুলো কিভাবে সাহায্য করছিল সেখানে কিন্তু বুঝাই দিয়েছিলাম। এরপরে আছে রোগ প্রতিরোধ। আমাদের রোগ প্রতিরোধ করতেও কিন্তু আমাদের হাড়গুলো প্রয়োজন, অর্থাৎ আমাদের অস্থির যে রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র, অর্থাৎ আমাদের অস্থির যে আবরণ থাকে, এই আবরণও কিন্তু মানে রোগ প্রতিরোধ ক্ষমতা অংশ নেয়, অর্থাৎ অস্থির এন্ডোথেলিয়াল তন্ত্র বলতে বোঝানো আছে। তো এখানে আমাদের যে অস্থির মধ্যে যে মজ্জাগুলো আছে, এখন এই মজ্জা পাশাপাশি পুরো অস্থিটা কি করে, মানে ধরে নাও তোমার এখন শরীরের মধ্যে কিছু বিষ ঢুকে গেছে, বিষ বলতে ধরে নাও আর্সেনিক, তারপরে ক্যালসিয়াম, ফসফরাস, এগুলো হলো তোমার মানে প্রয়োজন পড়তে পারে। আবার কিছু কিছু জিনিস আছে যেমন আর্সেনিক, ওগুলো তোমার ক্ষতি করতে পারে। এখন এগুলো কি করতে পারে, এগুলো কিন্তু অস্থি গ্রহণ করে নিতে পারে, অস্থির গ্রহণ করার ক্ষমতা আছে। এগুলো আমরা শেষের দিকে একটু আলোচনা করা আছে নিয়ে, সেখানে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। আর এরপরে আছে খনিজ লবণ সঞ্চয়। খনিজ লবণ সঞ্চয় অর্থাৎ আমাদের যে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম যে খনিজ লবণগুলো আছে, যেগুলো আমাদের দেহের জন্য প্রয়োজন, তো এগুলো মানে হাড়গুলো সঞ্চয় করে। এগুলো সঞ্চয় করতে করতে কিন্তু ভিতরে আস্তে আস্তে মজ্জাটা গাঢ় হয়ে যায়, মজ্জাটা শক্ত হয়, এবং প্রয়োজনে রক্ত সরবরাহ করে। আমাদের অস্থি যদি প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে রক্ত সরবরাহ করতে পারে। এর পাশাপাশি আছে চাপ আয়নিক সমতা রক্ষা করে, অর্থাৎ আমাদের দেহের অভ্যন্তরীণ যে চাপ নিয়ন্ত্রণ, আয়নিক সমতা রক্ষা করেন, অর্থাৎ আমাদের দেহের মধ্যে যে আমরা এখন হাঁটাচলা করলে আমাদের দেহের কি একটা ভার তৈরি হচ্ছে, তার পাশাপাশি আমাদের যে চর্বি জমছে, এখানে একটা ভার সৃষ্টি হচ্ছে, একটা চাপ সৃষ্টি হয় দেহের উপরে, কিন্তু এগুলো কিন্তু আমরা কিন্তু কেউ ফিল করি না, কারণ আমাদের এই যে অস্থিটা তৈরি করে দিচ্ছে সৃষ্টিকর্তা, এখন সেগুলো কিন্তু এই মানে মানে সেই কাজগুলো কিন্তু সে নিজেই করে নিচ্ছে, আমাদের কিন্তু বলা লাগছে না যেটা করো। এরপরে আছে হরমোনাল নিয়ন্ত্রণ।
হরমোনাল নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের মানে একটা হরমোন খরিত হয়, অর্থাৎ আমাদের অস্থির কোষ আছে অস্টিও ক্যালসিন কোষ, ওই অস্টিও ক্যালসিন নামক কোষ থেকে কি হয় হরমোন খরিত হয়, সরি অস্থির কোষ থেকে কী খরিত হয় অস্টিও ক্যালসিন নামক হরমোন খরিত হয়। তাহলে হরমোনের নাম কি অস্টিও ক্যালসিন নামক হরমোন, অস্টিও ক্যালসিন নামক হরমোন সৃষ্টি হয় কিন্তু থেকে অস্থির যে কোষগুলো আছে সেখান থেকে অস্টিও ক্যালসিন নামক হরমোন সৃষ্টি হয়। আর সেটা কি করে আমাদের রক্তে চিনি আর চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে, আমাদের রক্তে চিনি আর চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ রক্তে যদি চিনি বেড়ে যায়, রক্তে যদি চিনি কমে যায়, এই যে এদের বেড়ে যাওয়া কমে যাওয়া এই যে মানে যে সমতাটা নষ্ট হয় ওই সমতাটা ফিরিয়ে আনতে কিছুটা হলেও সাহায্য করে, এটাকে বলা হচ্ছে হরমোনাল নিয়ন্ত্রণ। এইখান থেকে কিন্তু ওই অস্টিও ক্যালসিন এই নামটা কিন্তু মনে রেখো, অনেক ইম্পর্টেন্ট। এরপরে আছে রাসায়নিক শক্তি। তা রাসায়নিক শক্তিতে কী ভূমিকা পালন করছে, তাহলে আমাদের যখন মানুষের বয়সটা আস্তে আস্তে বাড়ে তখন আমাদের যে লোহিত অস্থিমজ্জাগুলো থাকে সেগুলো আস্তে আস্তে পিত অস্থিমজ্জায় পরিণত হয়ে যায়, অর্থাৎ আমাদের হাড়ের মধ্যে যে মজ্জাগুলো থাকে, তোমরা তো বিশেষ করে তোমরা পোলট্রি মুরগির ক্ষেত্রে দেখছো বা মুরগির ক্ষেত্রে দেখছো, ওর ভিতরে কিন্তু মজ্জা থাকে শক্ত, ওটা পিত বর্ণের হয়। তো আমাদের এই যে ওই অস্থিমজ্জা এটা যখন প্রাথমিক অবস্থায় ছিল এগুলো দেখা যেত লাল অস্থিমজ্জা থাকে, কিন্তু আস্তে আস্তে এগুলো যখন বয়স বৃদ্ধি হয়ে যায় তখন আস্তে আস্তে এগুলো পিত অস্থিমজ্জায় পরিণত হয়ে যায়। কারণ পিত অস্থিমজ্জা হয়ে গেলে কিন্তু তখন আর সেটা লোহিত রক্তকণিকা উৎপন্ন করতে পারে না, কিন্তু এখান থেকে সেই পিত অস্থিমজ্জাটা আরও একটা কাজ করতে পারে। সেটা কি, সেই পিত অস্থিমজ্জায় মানে প্রচুর পরিমাণে একটা কোষ থাকে, সেই কোষটার নাম হলো অ্যাডিপোস কোষ। সেই অ্যাডিপোস কোষ কী করে আমাদের দেহের সঞ্চিত রাসায়নিক পদার্থ মানে রাসায়নিক শক্তির আধার হিসেবে কাজ করে, আমাদের দেহের যে এক্সট্রা যে শক্তিটা জমা থাকে, অর্থাৎ ধরে না তুমি আজকে ভাত খেলে, তরি তরকারি খেলে যে খাওয়া দাওয়া করলে, কারণ খাওয়া দাওয়া করে তুমি শক্তি পেলে কত, ধরো 4000 ক্যালোরি শক্তি পেলেন, 4000 কিলো ক্যালোরি শক্তি পেলে। এখন তোমার একজন পূর্ণবয়স্ক মানুষদের জন্য প্রয়োজন ছিল কত 2600 কিলো ক্যালোরি, এটা বয়স ভেদে পরিবর্তন হতে পারে। তো 2600 কিলো ক্যালোরি ধরো তোমাদের প্রয়োজন, এখন তুমি খেয়েছো হলো 4000, এখন এই যে 1400 কিলো ক্যালোরি তোমার দেহে শক্তি অতিরিক্ত আছে, এই শক্তিটা কোথায় থাকবে, এই শক্তিটা কিন্তু আমাদের এই অস্থিগুলো জমা রাখতে পারে। তাহলে আমাদের অস্থিতে কি থাকে, অ্যাডিপোস কোষ থাকে প্রচুর পরিমাণে, আমাদের পিত অস্থিমজ্জায় প্রচুর পরিমাণে অ্যাডিপোস কোষ থাকে। এই অ্যাডিপোস কোষ কী করে আমাদের এই যে রাসায়নিক শক্তির আধার হিসেবে কাজ করে। আচ্ছা, এরপরে আছে কঙ্কালতন্ত্রের উপাদান। কঙ্কালতন্ত্রের উপাদান, এখন কঙ্কালতন্ত্রের উপাদান কোনগুলো, কঙ্কালতন্ত্রের উপাদানের ক্ষেত্রে অস্থি আছে, তরুণাস্থি বা কোমলাস্থি আছে, দেখো এর আর এক নাম ইংরেজি নাম কিন্তু কার্টিলেজ, দেখো আর অস্থির ইংরেজি বোন। এরপরে আছে লিগামেন্ট, টেন্ডন, অস্থিসন্ধি বা জয়েন্ট। এখন জিনিসগুলো কি একটা একটা করে যদি বলি, অস্থি জিনিসটা কি, অস্থি হলো ধরে নাও তোমার তোমার হাড়, অর্থাৎ তোমার হাতের যে হাড়টা আছে হিউমেরাস রেডিয়াস আলনা, এগুলো হলো সব অস্থি। আমরা অস্থি নিয়ে এখন পড়বো একটু পরেই। কোমল অস্থি কোনগুলো, কোমল অস্থিগুলো একটু নরম প্রকৃতির হয়, অর্থাৎ স্পঞ্জ প্রকৃতির হয় বলতে পারো, এই স্পঞ্জ প্রকৃতির হয়। এখন এগুলো মূলত আমাদের দেহে 20% মতো আছে, যদি পার্সেন্টেজ হিসেব করি তাহলে স্পঞ্জ অস্থি আছে 20%, আর মানে স্পঞ্জ অস্থি বলতে বোঝা যাচ্ছে তরুণ অস্থি বা কোমল অস্থি আছে 20%, আর 80% আছে আমাদের যে অস্থি। তো এই অস্থি তরুণ অস্থি নিয়ে ব্যাপক আলোচনা করা আছে এই অধ্যায়ে, সমস্যা নাই। তারপরে আছে লিগামেন্ট, এগুলো সব পরবর্তীতে আস্তে আস্তে আলোচনা করা আছে ধারাবাহিকভাবে, এখানে একটু সংক্ষেপে তুলে ধরছে আর কি। লিগামেন্ট জিনিসটা কি বলছিলাম, এই একটা হাড়, এই যে জয়েন্টটা হলো, এই জয়েন্টে একটা পাতলা মানে কাপড়ের মতো বলতে পারো, তাতে কাপড় যেরকম পাল্লা হয় ওরকম কাপড়ের মতো, তবে সেটা হলো ইলাস্টিন জাতীয়, অর্থাৎ ইলাস্টিকের মতো। এখন ওইটা থাকলে কি হয়, এখানে যে একটা অস্থি আর একটা অস্থির মাঝে থাকে, তাহলে এক্ষেত্রে যখন থাকে তখন এখানে আর ঘর্ষণ পায় না, এবং এটা মূলত এইভাবে কিন্তু এভাবেও জোড়া লাগানো থাকে। এইভাবে জোড়া লাগানো থাকার কারণে গিয়ে তুমি একটা দিকে নাড়াতে পারো, একদিক থেকে আরেক দিকে নাড়াতে পারো, এক সাইডে থাকতে পারে এই সাইড থাকতে পারে, এটা বিভিন্ন জিনিসের উপর বিভিন্ন পার্টের উপরে বিভিন্ন জায়গায় নির্ভর করছে এটা। তবে এখানে একটা প্রশ্ন আসতে দেখা যায় যে লিগামেন্ট কোথায় থাকে, মানে অস্থি আর অস্থির মাঝে থাকে, দুইটা অস্থির মাঝে একটা লিগামেন্ট থাকে। এরপরে আছে টেন্ডন, তো টেন্ডন কোথায় থাকে, টেন্ডন কি জিনিস, ধরে নাও এটা তোমার মাংসপেশি, আর এইখানে এর আগে একটা অস্থি শুরু হয়েছে হাড়, এই যে ছোটো অস্থিটা শুরু হয়েছে মানে একটা পেশি আর একটা অস্থির মাঝে সংযোগ সৃষ্টি করছে, একটা পেশি আর একটা অস্থির মাঝে যেটা সংযোগ সৃষ্টি করবে সেটাকে বলা হবে টেন্ডন। এটা তোমরা 9-10 ব্যাপক পড়ে আসছো।
এবং আমাদের 9-10-এ কী বলবো, 9-10-এ এটা থেকে একটা প্রশ্ন আসছিলো। আমি যখন এসএসসি দিয়েছিলাম একটা প্রশ্ন আসছিল, মানে চিত্র দেওয়া ছিল, দিয়ে বলছিল উদ্দীপকের ওই চিত্র দুইটার গুরুত্ব ব্যাখ্যা করো। তো সেখানে পড়ছিল অস্থি আর পেশির ভূমিকা। তো ওইখানে টেন্ডার লিগামেন্ট নিয়ে কথাবার্তা ছিল, অনেকেই ভুল করছিল, মানে ওইখানে টেন্ডার লিগামেন্টের কথা ছিল না, অস্থি আর পেশির কথা ছিল। কিন্তু ওই জায়গায় ওই মানে ওই সৃজনশীলটা সবাই ভুল করছিল আর কি, মানে ওই সৃজনশীলটা একমাত্র আমাদের ব্যাচে যারা ছিলাম তাদের মধ্যে শুধুমাত্র আমারই সঠিক হয়েছিল, আর বাকিদের সবাই ভুল হয়ে গেছিলো। মানে এটা বুঝলাম কি করে, যখন রেজাল্ট দিছিল বাকিদের সব প্রায় মানে একই দাগ লিখছি তো আমরা, তো দেখা গেল ওরা ওইটা লিখছিল, মানে ওই টপিকটা ওরা ভাবছিল এটা পড়ছে, ওইটা ওই অনুযায়ী লিখছে, কিন্তু আমি ওইটা শেষে লিখছিলাম, তো আমি আর কারোর কাছে শুনিও নি, করিনি, আমি আমি নিজের মতো লিখে দিছিলাম, যে বাইরে এসে শুনি আমি ভিন্ন, সবাই অন্যতা দিছে। এখন তারপরে প্রচুর টেনশন হয়েছিল যে হয়েছে কিনা হয়েছে কিনা, বাসায় এসে বিভিন্ন বই ঘাটাঘাটি করে দেখলাম, মনে হচ্ছিল হয়েছে। কিন্তু যখন বাইজলিজ রেজাল্টটা দিল তখন দেখা গেল আমার 40-এর মেবির মধ্যে মেবি 41 না 42 দিছিল, 43 না কত দিছিল মনে হয়, 50-এর মধ্যে এসএসসিতে থাকতে। তো আমার ওইখানে মার্কটা বেশি আসছিল, অন্যদের থেকে 5-6 মার্ক বেশি আসছিল, অর্থাৎ একটা সৃজনশীল আমি বেশি পেয়ে গেছিলাম ওই গদাকের জন্য। তো ওরকম জিনিসগুলো তোমরা 9-10-এ পড়ে আসছো, আশা করি ওই জিনিসগুলো 9-10-এ ব্যাপক হারে পড়া ছিল। আচ্ছা, এবার আমরা পড়বো আমাদের কঙ্কালতন্ত্রের প্রধান উপাদানগুলো। তো তার আগে বলি, আমাদের যে অস্থি বা হাড়, আমাদের অস্থি কয়টা থাকবে? 206টা। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে অস্থি কয়টা থাকে? 206টা। কিন্তু একজন মানব শিশুর ক্ষেত্রে থাকে 300টা। সব মানব শিশুর ক্ষেত্রে কেন 300টা? কারণ ওদের ক্ষেত্রে হাড়ের পূর্ণতাটা পায় না, ওদের ক্ষেত্রে হাড়গুলো বা অস্থিগুলো পার্ট পার্ট অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে থাকে, অর্থাৎ ওদের ক্ষেত্রে জয়েন্টগুলো ঠিকঠাক মতো লাগানো থাকে না। এই কারণে দেখবা ওদের হাড়গুলো নরম হয়, একটু যদি কোনোভাবে জোরে ধরো তাহলে মস্কা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, বা ব্যথা লাগে, ভেঙে যায়। তো এটা কিন্তু কেন হয়? কারণ তাদের ক্ষেত্রে কিন্তু 300টা অস্থি থাকে, এবং সেক্ষেত্রে তাদের অস্থিগুলো পরিপূর্ণতা পায় না তখন পর্যন্ত। কিন্তু যখন একজন পূর্ণবয়স্ক মানুষ হয়ে যায় সেই অস্থিগুলো পরিপূর্ণতা পায়, এবং সেক্ষেত্রে দেখা যায় একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে 206টা অস্থি থাকে। আচ্ছা, এখন এই যে অস্থি বা আমাদের মানব কঙ্কালতন্ত্র, মানে আমাদের এই মানব কঙ্কালতন্ত্রকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো অক্ষীয়, একটা হলো উপাঙ্গীয়। অক্ষীয় এবং উপাঙ্গীয়। এখন অক্ষীয়র মধ্যে কোনগুলো আছে? অক্ষীয়র মধ্যে আছে করোটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর। অর্থাৎ একটা মানুষের ক্ষেত্রে যদি চিন্তা করো, তাহলে এই যে তোমার করোটি, এই যে এই পিছনের যে মেরুদণ্ড, আর এই যে বক্ষপিঞ্জর, অর্থাৎ তোমার একটা যদি এরকম যদি তুমি একটা অক্ষ হিসেবে বিবেচনা করো, মাথা, এখানে ছিল মাথা, এখানে ছিল মেরুদণ্ড, আর এই বক্ষপিঞ্জর এটাকে ঢেকেছিল, তাহলে এইরকম অর্থাৎ এরকম একটা অক্ষ বরাবর, তোমরা অক্ষ বরাবর মনে রাখতে পারো, অর্থাৎ এরকম একটা অক্ষ বরাবর কিন্তু আমাদের অক্ষীয় অংশগুলো আছে, অর্থাৎ অক্ষীয় পার্টটা আছে। কঙ্কালতন্ত্রের দুইটা পার্ট বললাম, একটা অক্ষীয় একটা উপাঙ্গীয়, অক্ষীয় পার্টটা এরকম বরাবর আছে। এরপরে আছে উপাঙ্গীয়। উপাঙ্গীয়র মধ্যে আছে আমাদের বক্ষ অস্থিচক্র, বাহু, শ্রোণী অস্থিচক্র, পা। অর্থাৎ আমরা যদি এখানে দেখি তাহলে আমাদের বিষয়টা দাঁড়াচ্ছে হাত, পা, তারপর এটা শ্রোণী অক্ষচক্র, এটা হলো বক্ষ অস্থিচক্র, এইগুলো হলো আমাদের মূলত উপাঙ্গীয় অংশের মধ্যে আছে। আমরা একটু একটু করে সব কিছুই আজকে জানবো ইনশাল্লাহ, সমস্যা নাই। এখন কথা হলো যে আমাদের তাহলে তোমাদের পরীক্ষা এটা কিন্তু আসতে পারে, আমাদের অক্ষীয় হাড়ের সংখ্যা বা অক্ষীয় অস্থির সংখ্যা কতটি? 80টা। আর উপাঙ্গীয় কয়টা? 126টা। দেখো অক্ষীয় ওয়া আছে, তা ওয়া না দিয়ে ওটা ধরে নিবি, তাহলে 8। তার মানে দেখো 80টা, তাহলে 80টা এখানে তোমরা ওয়ানা দিয়ে ধরে নিবা, তাহলে এটা কিন্তু এভাবে মনে রাখতে পারো তোমরা। অক্ষীয়র ক্ষেত্রে কয়টা থাকবে? 80টা, অক্ষীয় 80টা। আর তাহলে উপাঙ্গীয় কয়টা হবে? তোমার মোট ছিল 206টা, তাহলে 80টা তো তোমার নেওয়া হয়ে গেছে, বিয়োগ করে দিলেই তো তুমি পেয়ে যাচ্ছ 126টা। তাহলে কিন্তু মুখস্থ করা লাগবে না, এখানে একটা হাড়ও তোমার মুখস্থ করা লাগবে না। যদি এভাবে সরাসরি মনে নাও থাকে, তাই ইনশাল্লাহ তোমার দেহের মধ্যে দিয়ে মুখস্থ হয়ে যাবে। তোমার দেহে তো তুমি হাড় নিয়ে পরীক্ষা দিয়ে হলে যাবে, তাই না? তোমার দেহের মধ্যেই যে অস্থিগুলো আছে, হাড়গুলো আছে, এগুলো নিয়েই তো তুমি পরীক্ষা দিতে যাবা। তো পরীক্ষা দিতে যখন যাবে তোমার নিজের দেহ সম্পর্কে তোমার জানা থাকলে তুমি এই সংখ্যাগুলো অনায়াসে বলতে পারবা, সমস্যা নেই, ইনশাল্লাহ হবে আজকে। এরপরে আছে করোটি। এখন করোটি কোনগুলো? করোটি আর করোটিকা দুইটার মধ্যে পার্থক্য আছে। করোটি কোনটা? করোটি হলো তোমার যে একবার পুরো মাথার পার্টটা, আচ্ছা আমি একটু বলি, করোটি কোনটা? এই যে তোমার পুরো মাথাটা, এটা পুরোটা মিলে করোটি, এই পুরো মাথাটা মিলে করোটি। আর করোটিকা কোনটা? করোটিকা হলো তোমার শুধু এই মাথার পার্টটা হলো করোটিকা। আশা করি বুঝতে পারছো। করোটি হলো পুরোটা,
করটিকা হলো শুধু মাথার ওইটুকু, অর্থাৎ করটিকা নামের বড় হলেও কিন্তু এখানে কিন্তু হাড়ের সংখ্যা কম, অর্থাৎ অল্প একটু পান নিয়ে। যেমন তোমরা যদি বইয়ের ক্ষেত্রে বলো পুস্তক বললে আর পুস্তিকা বললে, পুস্তক বলতে বোঝায় অনেকগুলো বই একসাথে, পুস্তিকা বললে একটা বই। তো এখানে বিষয়টা হলো আমরা যে এই মানে করটির মধ্যে আবার পার্ট আছে আমাদের, করটির মধ্যে আছে কি করটিকা আছে যেটা বললাম, এরপরে মুখমণ্ডলীয় অস্থি আছে, ম্যান্ডিবল আছে। তো মুখমণ্ডলীয় অস্থি কোনগুলো? মুখমণ্ডলীয় অস্থি হলো এই যে নিচেরটা হলো ম্যান্ডিবল, আর বাকি এই যে করটি এটা ম্যান্ডিবল, আর এখানে বাকি যেগুলো আছে মুখমণ্ডলীয় অস্থি। আমরা এগুলো সম্পর্কে এখন জানবো, এত বেশি প্যারা নেওয়ার কিছু নাই। আগে একটু মানে এখান থেকে এমসিকিউ যেগুলো আসে একটু বলে দেই, তারপরে আমরা পরবর্তীতে যখন পুরো পার্ট একটা একটা করে জানবো তখন তো জানবোই। কথা হলো তাহলে করটির মধ্যে, তাহলে করটির অস্থি সংখ্যা কতটা? 29টা। করটির অস্থি সংখ্যা কতটা? 29টা। এটা কিন্তু আসে, করটির অস্থি সংখ্যা কতটা? 29টা। আচ্ছা, এটা চাইলে পরবর্তী থেকে পড়তে পারতাম, তারপরে এখান থেকে একটু বলে দেয়, তারপরে পরবর্তীতে আবার পড়বো, সমস্যা নেই। এরপর আছে মেরুদণ্ড। আমাদের যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের অস্থির সংখ্যা কতটা? 26টা। মেরুদণ্ডের মধ্যে থাকে কশেরুকা, স্যাক্রাম, কক্সিক্স, এগুলো দেখাবো। বক্ষপিঞ্জর, বক্ষপিঞ্জরে কতটা থাকে? 25টা। তো এখানে 12 জোড়া পশুকা থাকে আর 1 জোড়া স্টারনাম থাকে, মানে একটা স্টারনাম থাকে, 12 জোড়া পশুকা থাকে, তাহলে 12 দুগুণে 24। অর্থাৎ তোমাদের যে বুকের পাঁজর, এই বুকের পাঁজর থাকে কতটা? 12 জোড়া। তাহলে 12 জোড়া মানে কি? এক সাইডে 12টা আর এক সাইডে 12টা, মোট 12 জোড়া থাকে, তাহলে হলো 24টা। আর একটা স্টারনাম থাকে, তাহলে মোট হয় 25টা। এরপরে আছে বক্ষ অস্থিচক্র। বক্ষ অস্থিচক্রের অস্থি দেখাবো। বাহু মানে তোমার হাতের বাহু, পা, শ্রোণী অক্ষিচক্র সবগুলোই দেখাবো। এই সংখ্যাগুলো আসতে দেখা যায়। তো আমরা যখন সবগুলো পড়া হয়ে যাবে ইনশাল্লাহ তোমার এই পার্টটা সমস্যা হবে না। এখান থেকে কিন্তু সংখ্যাটা প্রচুর পরিমাণে আসে, তোমাদের বোর্ড কোশ্চেন বলো, একাডেমিক অ্যাডমিশন সব ক্ষেত্রে আসতে দেখা যায়। এবার আমরা এই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ মানে পেজ দেখতে পাচ্ছ, আমি মাঝে এই পেজটা আর আমার যে স্নায়ুতন্ত্রের একটা পেজ আছে, সেই দুইটা পেজ একটা গ্রুপে পোস্ট দিছিলাম। মানে আমাকে যখন সংবর্ধনা দিছিল তারা মেডিকেলে চান্স পাওয়ার জন্য, আমি তাদের গ্রুপে পোস্ট দিয়েছিলাম। তো কিছুদিন পরে শুনলাম তারা ফোন দিয়ে আমার বলছে যে তুমি আমাদের গ্রুপে একটা পোস্ট দিছিলে, তো তোমার তার জন্য আমরা পুরস্কৃত করবো। 50 টাকা প্রাইজ মানি দিছিল। তো খুব ভালো লাগছিল, মানে ফার্স্ট টাইম ফেসবুকে কোনো পোস্ট করে প্রাইজ মানি নেওয়া আর কি। তো আশা করি এই জায়গায় তোমাদের অনেকগুলো তথ্য এক করা আছে, মানে আমি যতদূর জানছি এক করছি, আর কিছু কিছু তথ্য এখানে লেখা নাই, সেগুলো বলে দেবো। আচ্ছা, এবার দেখো প্রথমে আছে আমাদের করটিকা, মানে অক্ষীয় কঙ্কাল 80টা, উপাঙ্গীয় কঙ্কাল 126টা। মানে এই পেজ থেকে কিন্তু অনেকগুলো এমসিকিউ করা সম্ভব। এখন দেখো অক্ষীয় কঙ্কাল 80টা, উপাঙ্গীয় 126টা, এটা বলা হয়ে গেছে। এরপর আছে করটি। করটিকে কতটা হবে? 29টা হবে। 29টা কীভাবে হচ্ছে আমরা দেখি। করটির 3টা পার্ট ছিল, একটা হলো করটিকা, মুখমণ্ডলীয় অস্থি, কর্ণাস্থি। তার পাশাপাশি আরও একটা করটির মধ্যে অংশ থাকে, সেটা হলো হাইওয়েড। সবগুলো দেখাবো। তো এবার আমরা প্রথমে আসি করটিকা। করটিকার অস্থি কয়টা? মোট হলো 8টা। তোমরা এটা কীভাবে মনে রাখতে পারো? স্টেপ অফ 8 দিয়ে মনে রাখতে পারো। স্টেপ অফ 8, স্টেপ 8 দিয়ে মনে রাখলে এভাবে মনে রাখতে পারো এখানে কয়টা অস্থি আছে। দেখো এস দিয়ে মনে রাখবা, এখানে স্টেপ অফ 8 দিয়ে মনে রাখতে পারো। এস দিয়ে মনে রাখবা স্পেনয়েড, টি দিয়ে টেম্পোরাল, অর্থাৎ এখানে একটু ওলট পালট হয়েছে, তোমরা মনে রাখবে স্টেপ অফ 8। তো এস দিয়ে মনে রাখবা স্পেনয়েড, টি দিয়ে মনে রাখবা টেম্পোরাল, পি দিয়ে মনে রাখবা প্যারাইটাল, তারপরে ও দিয়ে, এফ দিয়ে তো ফ্রন্টাল, আর ও দিয়ে থাকছে এডময়েড। আর এখানে 8 দিয়ে মনে রাখবা, এখানে করটিকার অস্থি হলো 8টা। এভাবে মনে রাখতে পারো, তাহলে স্টেপ অফ 8 দিয়ে মনে রাখতে পারো তোমরা চাইলে। আচ্ছা, এখন এই হাড়গুলো তো পরিস্থিতি জানতে হবে ভাই, আমি তো মনে রাখলাম, মানে এমসিকিউর ক্ষেত্রে তো তোমার মুখস্থ মানে কীভাবে মনে রাখবা সেটা বলে দিলাম। এখান থেকে এই করটিকার মধ্যে দিয়ে আরও একটা এমসিকিউ আসে, সেটা হচ্ছে নিচের কোনটি জোড়স্থি। মানে করটিকার মধ্যে নিচের কোনটি জোড়স্থি। জোড় বলতে দেখো কেন জোড় বলা হচ্ছে, দেখো করটিকার মধ্যে যে অস্থিগুলো আছে দেখো সবগুলোই একটা করে, শুধু এইখানে দুইটা তো দুইটা অস্থি আছে, সেটা দুইটা করে। তো অর্থাৎ একটা প্যারাইটাল আর একটা টেম্পোরাল, এইটা হলো দুইটা করে থাকে আমাদের করটিকার মধ্যে, দুইটা করে থাকে। এখন এই দুইটা থেকে প্রশ্ন আসে দেখা যায়, করটিকার মধ্যে নিচের কোনটি জোড় অস্থি। তো তোমরা এটা কীভাবে মনে রাখবা? টপ 2 দ্বারা, টপ 2 দিয়ে মনে রাখবা। তো টপ 2 দিয়ে কি 2 দিয়ে মনে রাখবা, এটা হলো দুইটা থাকে। আর প দিয়ে কি প্যারাইটাল, ট দিয়ে টেম্পোরাল। তো তোমরা কিন্তু এইভাবে মনে রাখতে পারো, এটা হলো এমসিকিউ এর জন্য টপ 2।
আচ্ছা, আমি তোমাদের এই পেজটা না হয় গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো দেখো এই করটিকার মধ্যে কিভাবে প্রশ্ন আসতে পারে সেগুলো তো বলে দিলাম। এবার আমরা চিনবো, কিভাবে চেনা যায়। আচ্ছা দেখো, এই যদি তোমরা সামনের দিক থেকে দেখো, তাহলে বলছিলাম এই পুরোটা হলো করটি আর এইটুকু হলো করটিকা। তাহলে আমরা করটির মধ্যে পড়ছি, কিন্তু এখন আমরা পড়বো করটিকা। তো করটিকার অস্থি কোনগুলো? প্রথমেই ছিল কি ফ্রন্টাল। তাহলে ফ্রন্টাল কোন দিকে? অর্থাৎ তোমার মাথার সামনের দিকে, মানে তোমার কপালে যে অস্থিটা আছে সেটা হলো ফ্রন্টাল। তোমার কপালের যে অস্থিটা আছে সেটা হলো ফ্রন্টাল। এই হলো ফ্রন্টাল, তোমার কপালের সামনে, কপাল নির্মাণকারী বলতে পারো। এরপরে ছিল কি প্যারাইটাল। প্যারাইটাল হলো এটা, অর্থাৎ তোমার একেবারে চান্দির ওপরে বলতে পারো, অর্থাৎ মাথার ওপরে, মাথায় হাত দিলে যেখানে হাত দাও মাথার ওপরে প্যারাইটাল। এগুলো অফলাইনে হলে তো তোমাদের সামনাসামনি দেখাতে পারতাম, এখান থেকে নিজের মাথার উপরে প্র্যাকটিস করো তোমরা। এরপরে ছিল প্যারাইটালের পরে ছিল টেম্পোরাল। তো টেম্পোরাল কোনটা? টেম্পোরালটা হলো কানের পাশে, দুই কানের পাশে দুইটা, টেম্পোরাল দুইটা, দুই পাশে কানের পাশে দুইটা। অর্থাৎ তুমি বলো না কারো উপর রাগ হলে বলো না তোর কানের টেম্পার গরম করে দেবো, তো তোমরা এইভাবে মনে রাখতে পারো। এটা হলো কানের পাশে থাকে, টেম্পোরালটা কোথায় থাকে? কানের পাশে থাকে। আর এটা কয়টা থাকে? দুইটা, অর্থাৎ দুই কানের পাশে দুইটা থাকে। এই অস্থিটা হলো টেম্পোরাল। এরপরে ছিল অক্সিপিটাল। অক্সিপিটালটা কোনটা? অর্থাৎ এই পিছনে থাকে এটা, অর্থাৎ তোমরা যেখানে খোপা বাঁধো আর কি, তো ঠিক ওইখানে থাকে হলো অক্সিপিটাল। মাথায় রেখো। তাহলে ওইখানে থাকে কোন অস্থি? অক্সিপিটাল হলো। এরপরে ছিল কি স্ফেনয়েড। স্ফেনয়েড কোনটা? স্ফেনয়েড হলো তোমার কানের পাশে যে অস্থিটা ছিল তার থেকে একটু পাশে, অর্থাৎ তোমার একেবারে চোখের সাইডে বলতে পারো, চোখ থেকে একটু পিছনের দিকে, ওইখানে থাকে হলো স্ফেনয়েড অস্থি। এই যেটা, এটা হলো স্ফেনয়েড অস্থি। আচ্ছা, আর একটা ছিল কি এথময়েড অস্থি। এথময়েড অস্থিটা কোথায় থাকে? তোমার চোখের একদম ভিতরে থাকে, চোখের ভিতরে না, চোখের সাইডে বলতে পারো, একবার পুরোপুরি ভিতরে না, এরকম সাইডে থাকে। তোমাদের 3D চিত্র আছে তোমাদের, তোমরা স্কেলেটনের যে বা বোনের যে চিত্র আছে, একটা অ্যাপস আছে, এই অ্যাপসটার আমি পিক দিয়ে দিবানে গ্রুপে, ওটা ডাউনলোড করে ওখান থেকে দেখে নিতে পারবো। ওই অ্যাপসের মধ্যে পুরো পার্ট পার্ট আছে, অর্থাৎ একটা একটা করে পার্টে হাত দিলে, ক্লিক দিলে সেই ওটার নাম উঠে আসবে না। তো ওটা তো দিয়ে দেবো। এখন এটা সম্পর্কে জানতে থাকো। তাহলে এই হলো করটি সম্পর্কে আমরা জানলাম, সরি করটির মধ্যে আমরা করটিকা সম্পর্কে জানলাম। তো করটিকার অস্থিগুলো জানলাম। এর পাশাপাশি এখানে কিছু কাজ আছে, দেখো তীর মেরে মেরে লেখা আছে। একটা হলো আমাদের যে টেম্পোরালটা ছিল, এটা কি হয়? শ্রবণাঙ্গ বা শ্রুতি নালী থাকে এখানে। আমাদের টেম্পোরাল অস্থির ওইখানে কি থাকে? শ্রবণাঙ্গ বা শ্রুতি নালী। ওটা যদি কানের পাশে, তাহলে শ্রবণাঙ্গ বা শ্রুতি নালী কোথায় থাকবে? টেম্পোরালে থাকবে। এরপরে হলো ফোরামেন ম্যাগনাম ছিদ্র, অর্থাৎ একটা ছিদ্র থাকে। আমরা এরপর গঠনটা পড়লে বুঝতে পারবো। এখানে অক্সিপিটালের ওইখানে একটা ছিদ্র থাকে। তাহলে ফোরামেন ম্যাগনাম ছিদ্র কোথায় পাওয়া যায়? অক্সিপিটালে। আমরা এরপরে এর কিন্তু প্রত্যেকটারই ব্যাখ্যা আছে, একটা একটা করে প্রত্যেকটারই ব্যাখ্যা করা হবে, তো এখানে তোমাদের দেখাবো, সমস্যা নাই। তো ফোরামেন ম্যাগনাম ছিদ্র অর্থাৎ একটা গোল ছিদ্র থাকে। ফোরামেন ম্যাগনাম ছিদ্র কোথায় থাকে? সেটা থাকে অক্সিপিটালে, অর্থাৎ এটা যে তোমার পিছন দিকে ওই যে বললাম খোপা বাঁধার ওইখানে থাকে, তো ওইখানে থাকে অক্সিপিটাল। ওই অক্সিপিটালের মধ্যে একটা ছিদ্র থাকে। তাহলে ফোরামেন ম্যাগনাম ছিদ্র কোথায় থাকে? অক্সিপিটালে। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের পড়ে, যে পিটুইটারি গ্রন্থিটা কোন অস্থির সাথে যুক্ত থাকে? সেটা হলো স্ফেনয়েড অস্থি। তোমাদের এগুলো লেখা দরকার নেই এখন, আপাতত তোমাদের গ্রুপে ছবি দিয়ে দিয়েছি, ক্লাস শেষে গ্রুপের ওই ছবি থেকে তোমরা লিখে নিও। এখন কথা হলো বুঝতে হবে, আমি যে ট্রিকগুলো দিচ্ছি ট্রিকগুলো মাথার মধ্যে রাখতে হবে, তাহলে তোমার মুখস্থ করা লাগবে না। আমি যতটুকু বিশ্বাসী তোমার মুখস্থ করা লাগবে না ইনশাল্লাহ। তোমাদের হলো ট্রিকই দিয়ে, মানে ট্রিক দিয়ে কতটা মনে রাখতে পারো সেটা চেষ্টা করতে হবে। এরপরে ছিল তাহলে স্ফেনয়েডের মধ্যে থাকে কি? পিটুইটারি থাকে। তাহলে পিটুইটারি গ্রন্থি, আমরা পিটুইটারি গ্রন্থি জানো সবচেয়ে ক্ষুদ্র গ্রন্থি পিটুইটারি গ্রন্থি, তো এটা মটর আকৃতির। তো এই পিটুইটারি গ্রন্থি কোথায় থাকছে? স্ফেনয়েড অস্থির ওখানে। আচ্ছা, তাহলে এই যে আমরা করটিকাটা পড়ে ফেললাম, করটিকার মধ্যে অনেক পড়া পড়লাম, এর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা রেসপন্স দাও, কোনো প্রশ্ন থাকলে বলো। না ভাইয়া। আচ্ছা, এবার আমরা পড়বো কি? আমরা কিন্তু করটির মধ্যে পড়ছিলাম, তার মধ্যে করটি পড়ছিলাম, তার মধ্যে আমরা করটিকাটা পড়া হয়ে গেল। এবার আমরা পড়বো মুখমণ্ডলীয় অস্থি। তা যে অস্থিগুলো নিয়ে আমাদের মূলত মুখমণ্ডলটা গঠিত হয়েছে। তো আগে আমি আসি এমসিকিউর ক্ষেত্রে কীভাবে আসে সেগুলো একটু বলে নেই, তারপরে তোমাদের চিত্র দেখাবো। তো
তো মুখমণ্ডলীয় অস্থি কতটা থাকে? 14টা থাকে। তো 14টা থাকে। এখন 14টার মধ্যে প্রথমে আছে ম্যাক্সিলা। ম্যাক্সিলাটা, আচ্ছা আমি একটু মানে আগে চিত্র বোঝানোর আগে তোমাদের আগে নামগুলো বলে দেয়। ম্যাক্সিলা থাকে, ম্যান্ডিবল থাকে, জাইগোম্যাটিক গ্রহ অস্থি থাকে, ন্যাসাল অস্থি থাকে, ল্যাক্রিমাল অস্থি থাকে, ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা থাকে, ভোমার থাকে, প্যালেটিন অস্থি থাকে। তো এই অস্থিগুলোর নাম কিভাবে মনে রাখবা? তোমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারো, মা মার জানালাই ভ্রমর পায়, এভাবে মনে রাখতে পারো। মা দিয়ে হলো ম্যাক্সিলা, মার দিয়ে ম্যান্ডিবল, যা দিয়ে জাইগোম্যাটিক অস্থি, না দিয়ে ন্যাসাল অস্থি, লা দিয়ে ল্যাক্রিমাল, ই দিয়ে ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা, ভ্রমর দিয়ে ভোমার, আর পায়ের প দিয়ে মনে রাখবে প্যালেটিন অস্থি। এইভাবে অস্থিগুলোর নামগুলো মনে রাখতে পারো। হলো, এবার হলো এখানে দেখো সবগুলো 2টা করে, কিন্তু 2 জায়গায় আছে 1টা করে অস্থি। তাহলে সেই 2টা কীভাবে মনে রাখবা? ভূমি 1, এভাবে মনে রাখতে পারো। তাহলে ভূ দিয়ে কি? ভূ দিয়ে হলো ভোমার, আর মি দিয়ে কি? ম্যান্ডিবল। এই 2টা থাকে 1টা করে। এখন যখন তোমার চিত্রটা বোঝাই দেবো না, তখন কিন্তু তোমার আর বোঝা লাগবে না। যেমন আগের বার ছিল টেম্পোরাল, তাহলে টেম্পোরাল কোথায় ছিল? কানের পাশে ছিল। তাহলে এটা কি 2টা হবে না? 2 কানের পাশে 2টা। তারপরে প্যারাইটাল অস্থি ছিল, প্যারাইটাল অস্থিও তো 2টা ছিল। তাহলে তোমরা চিত্রটা বুঝলে কিন্তু হয়ে যাবে। এখন আমরা কথা হলো এই চিত্রটাই বুঝি, আমরা এই যে নামগুলো পড়লাম এগুলো চিত্র আমরা দেখি। তো দেখো এই যে তোমার দাঁতের নিচে যে শক্ত যে অস্থিটা আছে, এটার নাম হলো ম্যান্ডিবল। এটা হলো আমাদের দেহের মধ্যে একমাত্র নরনক্ষম অস্থি। তুমি হা করো বন্ধ করো, দেখো এই অস্থিটাই কিন্তু নড়ছে। গাল হা করলে এটা নিচের দিকে যাচ্ছে, বন্ধ করলে উপরের দিকে চলে আসছে, অর্থাৎ এটা কিন্তু ম্যান্ডিবল। তোমরা এখন দেহের সাথেই পরীক্ষা করো। তুমি এখন দেহের সাথে পরীক্ষা করলে বাইরের কেউ দেখছে না, তো হাসাহাসির কোনো কারণও নাই। সামনাসামনি হলে আমি পরীক্ষা করাতাম, কিন্তু এখন তো সামনাসামনি দেখতে পাচ্ছি না। তো তোমরা নিজের দেহের সাথেই তুলনা করো। তাহলে ম্যান্ডিবল কোথায় আছে? এইখানে। তোমরা বাসায় পড়বা কীভাবে জানো? তোমরা প্রত্যেকটা নিজের দেহের হাত একটা জায়গায় করে হাত দিবা, বলবা এখানে কোন অস্থি থাকে, এখানে কোন অস্থি থাকে, হাতে কোন অস্থি থাকে, এভাবে পড়বা। তখন থেকে অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন কথা হলো তাহলে আমার এই ম্যান্ডিবল থাকছে নিচে হলো, আর ম্যাক্সিলা, ম্যাক্সিলা কোথায়? তোমার এই যে গোপ আছে, মানে ঠোঁটের ওপরে, ওপরের ঠোঁটের ওপরে, ওইখানে দেখো, এইখানে মাঝখানে একটা পার্ট থাকে, অর্থাৎ 2 পাশে 2টা থাকে। এ পাশে একটা আর ও পাশে একটা, ম্যাক্সিলা থাকে 2টা। আর তোমাদের কি একটা মাত্র অস্থি ছিল এখানে? 2টা, একটা হলো ম্যান্ডিবল আর একটা ভোমার। তো দেখো একটা কিন্তু ম্যান্ডিবল পেয়ে গেলাম, এটা কিন্তু একটা থাকে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আছে কি? জাইগোম্যাটিক অস্থি। জাইগোম্যাটিক অস্থি কোনটা? এইখানে দেখো, এই যে সাদা কালার করা, এটাকে বলা হচ্ছে জাইগোম্যাটিক অস্থি। অর্থাৎ চোখের পাশ দিয়ে যে অস্থিটা এসে গেছে, তোমার এখানে হাত দিয়ে দেখো, তোমরা উঁচু হয়ে আছে ওই অস্থিটা। এই অস্থিটার নাম কি? জাইগোম্যাটিক অস্থি। জাইগোম্যাটিক অস্থি। ওকে, হলো। এখন কথা হলো এরপরে ছিল কি? ন্যাসাল অস্থি। ন্যাসাল কোনটা? ন্যাসাল অস্থি হলো এই যে তোমার নাকের উপরে দেখো, ন্যাসাল অস্থি এই যে গ্রিন কালারটা যেটা করা, আচ্ছা, তো ন্যাসাল অস্থি এখানে যে কালার করা পার্টটা, এটা হলো ন্যাসাল অস্থি। আচ্ছা, এরপরে ন্যাসালের পরে কি ছিল? ন্যাসালের পরে ছিল হলো ল্যাক্রিমাল অস্থি। তো ল্যাক্রিমাল অস্থি কোনটা? এটাও চোখের মধ্যে থাকে, তবে এটা হলো যে আমাদের যে এথময়েড ছিল, এথময়েডটা চোখের বাইরের দিকে, আর এটা আরও ভিতরের দিকে, একদম সরু মতো, একদম এরকম সরু মতো হয়ে এভাবে থাকে। তো তোমরা ওই 3D চিত্র, স্কেলেটন বা বোনের যে 3D চিত্র, 3D বোন বলে সার্চ দিলে এসে যায়। মেবি 40-42 MB হবে অ্যাপটা। তো এই অ্যাপটা নামায় প্লে স্টোর থেকে নামে ফেললে ওই অ্যাপে 3D চিত্র আছে, তোমরা দেখলে ওখানেই বুঝতে পারবা। তাহলে আমরা কিন্তু ন্যাসাল পড়লাম, ল্যাক্রিমাল পড়লাম, এরপরে ছিল ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা। ইনফিরিয়র ন্যাসাল কঙ্কাটাও এর মধ্যে থাকে, মানে এইখানে তো পার্ট করে ভাগ করা না। এখন দেখাতে গেলে আমার 3D চিত্রতে যেতে হবে, 3D চিত্রতে গেলে তো স্ক্রিন শেয়ার দেওয়া যাবে না, তোমরা রেকর্ড সমস্যা হবে, সমস্যায় পড়ছি আমি। আচ্ছা, তো এটা তোমরা 3D চিত্র দেখো, এটা আমাদের একদম এখানে ভিতরের দিকে থাকে। এটাও মানে আমাদের ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা, এটাও নাকের পার্টের মধ্যে আছে, এই পার্টের মধ্যে আছে। তোমরা 3D চিত্রের মধ্যে দেখে নিও। 1 মিনিট ওয়েট করো, আমি তোমার। আচ্ছা, তো গ্রুপে যে ছবিটা দিয়ে দিছি দেখো, ওইখানে আমি যে অ্যাপসগুলো ইউজ করি, অর্থাৎ চোখের ক্ষেত্রে, তারপরে নাকের ক্ষেত্রে, নাক বলছি সরি, চোখের ক্ষেত্রে, কানের ক্ষেত্রে, তারপরে হৃৎপিণ্ড, আর আমাদের 3D বোনস, সবগুলো সম্পর্কে ওই যে অ্যাপগুলো আছে প্লে স্টোরে, ওই অ্যাপগুলোর ছবিটা দিয়ে দিচ্ছি, তোমরা ওই ছবি দেখে
চাইলে যাদের ফোনটা একটু উন্নত মানের তারা চাইলে সবগুলো রাখতে পারো, আর যারা ফোনটা একটু নিম্নমানের তারা চাইলে যেটা প্রয়োজন সেটাই রাখতে পারো, আর কিছু দরকার নেই। তো 3D বোনসের মধ্যে তোমরা মানে কি কাজটা যদি বুঝতে না পারো আমার মেসেঞ্জারে কোশ্চেন করো বা আমার পরবর্তী ক্লাসে জানি, আমি দেখাই দেবো কীভাবে করতে হয়। আশা করি পারবে। ওখানে একটা একটা করে হাত দিলে নাম বলে দেয়। এরকম ধরো এই ওষুধটার উপরে তুমি ক্লিক দিবা, দেখবে সেটা সবুজ হয়ে যাবে। সবুজ হয়ে গেলে নিচের দিকে এখানে দেখবে নাম, নিচের দিকে বা উপরের দিকে দেখবে নাম উঠবে যে এটা হলো প্যারাইটাল অস্থি, ইংরেজিতে লেখা থাকবে প্যারাইটাল। আর চাইলে তুমি সেটা জুম করে নিতে পারবা। আবার ওখানে তুমি চাইলে মাংসপেশি অ্যাড করতে পারবা, মানে ওখানে 3-4টা পার্ট আছে। তোমরা যারা একটু ফোন বোঝো তারা চাইলেই অনায়াসে ইউজ করতে পারবা, না হলে আমি তো আছি। তোমাদের অফলাইন ক্লাস হলে আমি ওইখান থেকে দেখাতাম, মানে আমার ফোন থেকে ওই অ্যাপস দিয়ে পুরোটা দেখাই দিতাম। তারপরে আশা করি এখান থেকে যেহেতু আমি এভাবে দিয়ে দিচ্ছি, মানে বইয়ের সাথে সামঞ্জস্য দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় ওটা থেকে একটু দেখে নিলে তোমরা অনেক সহজে পেরে যাবা। আর তার পাশাপাশি কী করবা, তোমরা ওই চিত্রে একটা করে ক্লিক দিবা, আর ওখানে নামটা পড়বা না, তুমি নিজে নিজে ভাববা যে এইটার নাম কি, এটার নাম কি, এভাবে ভাববা। ভাবলে এভাবে প্র্যাকটিস করলে কী হবে, তোমার কথা হলো তোমার দেহ সম্পর্কে, হাড় সম্পর্কে যদি তোমার পরিস্থিতিটা থাকে, তোমার পরীক্ষার হলে হাড় মুখস্থ করা লাগবে না। আর এটা একবার জানতে পারলে অনেক সহজ, দেখবে একবার জানতে পারলে অনেক সহজ লাগবে। আমার প্রথম দিকে যখন আমি পড়ছিলাম তেমন একটা ভালো লাগেনি, কিন্তু পরের দিকে আস্তে আস্তে দেখলাম বেশ সুন্দর করে হচ্ছিল। আস্তে আস্তে তোমাদের হয়ে যাবে। আর এটা কিন্তু তোমাদের যারা মেডিকেলে পড়বা তাদের কিন্তু প্রথম বর্ষে গিয়ে, মেডিকেল প্রথম বর্ষে কিন্তু হাড় নিয়ে কথাবার্তা, যাতে এই হিউম্যান। ভাইয়া ভালো শোনা যাচ্ছে না? আচ্ছা বাকিরা কি শুনতে পাচ্ছ ঠিক মতো? হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে তো। আচ্ছা তাহলে তোমার হয়তো একটু নেট প্রবলেম দিচ্ছে অনলাইন, তোমরা তার উপরে গ্রাম অঞ্চলে আসো, আমিও আছি, তোকে এই কারণে একটু সমস্যা হবে। আচ্ছা এবার আমরা একটু একটু করে দেখি। আমরা দেখছি ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা, এরপরে আছে ভোমার। ভোমার জিনিসটা কোথায়, ভোমার হাড় অস্থিটা কোথায়? তো ভোমার যদি বলি, তোমরা নাকের উপরে হাত দিলে দেখো নাকের মাঝখানে যে তোমাদের পড়াইছিলাম না গতদিন যে পঞ্চম অধ্যায়ে পড়াইছিলাম, তো নাক ছিল এরকম, এইখানে যে অস্থিটা আছে এটাকে বলা হচ্ছিল ভোমার। তো দেখো এই দুই নাকের মাঝখানে এটা কিন্তু একটাই আছে, তাহলে তোমাদের কিন্তু এই ম্যান্ডিবল যে মুখের নিচে এই ম্যান্ডিবলটা একটা, আর এই ভোমারটা কিন্তু একটা, মাথায় রেখে এই দুটো হলে একটা। তোমাদের ভূমি এক দিয়ে মনে রাখতে বলছিলাম। তো ভোমার গেল, এরপরে আছে প্যালেটিনের অস্থি। প্যালেটিনের অস্থিও ভিতরে, এখন এখানে বাইরে নাই, তোমাদের এখান থেকে দেখা বোঝাবো কী করে। তোমাদের প্যালেটিনের অস্থিও আমাদের ভোমারের ভোমারের ঠিক একটু ভিতরে, মানে ভোমারটা তো নাকের এই বাইরের যেটা দেখতে পাচ্ছ এটা, আর এই ভোমারের ওপরে থাকে, ভোমারের ওপরে থাকে, অর্থাৎ এটা ওই ন্যাশনালের এই আশেপাশে থাকে। এখানে তোমরা আশেপাশে দেখতে পাবা, 3Dতে দেখে নিও প্যালেটিন অস্থি, ওটাও নাকের পাশে। আচ্ছা হলো, এখন তাহলে আমাদের কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে আমাদের মুখমণ্ডলীয় অস্থিগুলো পড়ে ফেললাম। এবার আমাদের কি আছে, এবার আছে কর্ণাস্থি। আমাদের কানে 3টা অস্থি থাকে, ম্যালিয়াস, ইনকাস, স্টেফিস। তো কানে 3টা অস্থি থাকে, 3টা চিত্র গঠন সব কিছু আমরা পরবর্তীতে পড়বো। পরবর্তীতে যেহেতু আসে 3টার কিছু MCQ আসে, সেই কটা দেখবো। এখান থেকে যেহেতু তোমাদের আশেপাশে চিত্র নাই, তোমাদের দেখাবো কি করে ম্যালিয়াস, ইনকাস, স্টেফিস। আর যদি দেখার ইচ্ছা থাকে কারো, তো তোমরা একটা কাজ করতে পারো, তোমরা এরপরে যে 8ম অধ্যায় আছে, 8ম অধ্যায়ের কয়েক পেজ গেলে দেখবা আমাদের কান নিয়ে কথাবার্তা আছে, কীভাবে কান শ্রবণ করতেছে, ভারসাম্য রক্ষা করতেছে, এই কথাবার্তা আছে। ওইখানে দেখবে ম্যালিয়াস, ইনকাস, স্টেফিস আছে, ওইখানে ম্যালিয়াস, ইনকাস, স্টেফিস চিত্র আছে। অর্থাৎ আমাদের কানের মধ্যে বাইরে থাকে বহিকর্ণ, তারপরে মধ্যকর্ণ, শেষে অন্তকর্ণ। তো এই মধ্যকর্ণের শুরুতে থাকে ম্যালিয়াস, তারপরে থাকে ইনকাস, আর তারপরে থাকে এই সাইডে একদম ক্ষুদ্র হলে স্টেফিস। আচ্ছা এখন এইগুলো থাকে কয়টা করে, আমাদের এক কানে একটা, তাহলে 2 কানে 2টা করে থাকবে, মোট 6টা। তাহলে দেখো আমরা কিন্তু মোট 8 আর 6 14 আর 14 28টা পড়ে ফেলছি। আমার করোটি অস্থি ছিল 29টা, আর একটা বাকি আছে হাই হেড। তো হাইট বলার আগে আমি এইখানে কী কী ব্যবহার ছিল ব্যবহারগুলো বলে আসি। তোমাদের ম্যান্ডিবলটা একমাত্র দেহের মধ্যে নরনক্ষম বলে দিছি। আর একটা প্রশ্ন আসে, দেখা যায় অ্যালভিওলার প্রসেস থাকে, সেটা কোথায়, ম্যাক্সিলাতে। ম্যাক্সিলা এবং ম্যান্ডিবল দুইটাই অ্যালভিওলার প্রসেস থাকে। তো ভাই অ্যালভিওলার প্রসেস জিনিসটা কি, তোমরা ম্যাক্সিলার ম্যান্ডিবলের যখন বিস্তারিত পড়াবো ওইখানে চিত্রের মধ্যে দেখাই দেবো, মানে ম্যান্ডিলার ম্যাক্সিবলের আলাদা আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা চিত্র আছে, সেই চিত্রতে ইনশাল্লাহ দেখাই দেবো। এরপরে আর একটা কথা আছে যে নিউমেটিক বা বায়ুপূর্ণ অস্থি। তোমাদের পরীক্ষা আসতে দেখা যায় নিউমেটিক বা বায়ুপূর্ণ অস্থি কোনটা, সেটা হলো ম্যাক্সিলা। নিউমেটিক বা বায়ুপূর্ণ অস্থি 2-3টা আছে, তো সেটা পরে বলবো। তার আগে এখন জেনে রাখো ম্যাক্সিলাটা হলো বায়ুপূর্ণ অস্থি, অর্থাৎ তোমার যে উপরের ঠোঁটের ওপরে যে অস্থি 2টা আছে, এই দুটো হলো বায়ুপূর্ণ অস্থি, অর্থাৎ এর মধ্যে বায়ু থাকে। তাহলে বায়ুপূর্ণ অস্থি কোনটা, ম্যাক্সিলা। এটা কিন্তু পরীক্ষা আসতে দেখা যায়, মাথায় রেখো।
আচ্ছা এবার আমরা তাহলে এখান থেকে হলো আমরা দুইটা পড়ে ফেললাম। এবার আমরা পড়বো হাইওয়েড। হাইওয়েড জিনিসটা কোথায় থাকে? হাইওয়েড জিনিসটা থাকে হলো তোমার এই যে মাথায় যে টেম্পোরাল অস্থিটা আছে, তোর মাথায় যে টেম্পোরাল অস্থিটা আছে, এই হলো টেম্পোরাল অস্থি। আর এইখানে থাকে তোমার কি স্নায়ু, মানে সুষুম্না কাণ্ডে স্পাইনাল কর্ড যেটা বলো, স্পাইনাল কর্ড থাকে এইখানে, মানে তোমার ঘাড়ের ওইখানে। এখন এই যে মানে আমাদের যে হাইওয়েডটা, সেই হাইওয়েডটা কী করে এটাকে শক্তি যোগায়। তাহলে সেটা কোথায় থাকে? কিন্তু সেটা কিন্তু এর ভিতরে থাকে। সেটা এর ভিতরে এরকম অনেকটা ইউ আকৃতির এরকম ভিতরে থাকে এর ভিতরে। এটা মূলত আমাদের এই যে ঘাড়ের যে মানে আমাদের এইখানে যে সুষুম্না কাণ্ড বা সুষুম্না কাণ্ড আর সুষুম্না স্নায়ু থাকে, ওই তাদেরকে মূলত শক্তি যোগায় এই হাইওয়েডটা, এটা এর ভিতরে থাকে। আচ্ছা এখন তাহলে আমরা কিন্তু করোটির 29টা অস্থি সম্পর্কে পড়ে ফেললাম, আমরা কিন্তু 29টা অস্থি পড়ে ফেললাম। এখন এর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা আমরা একটু জানাও, কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। অনেক কথা বলছি কিন্তু এখানে কিন্তু না ভাইয়া। এই জিনিসগুলো যারা এখন বুঝে যাবে পরবর্তীতে দেখবে তাদের জন্য পড়া অনেক সহজ। এরপর আছে মেরুদণ্ড। এখন মেরুদণ্ড আমাদের জানো আমাদের তো ভ্রূণ অবস্থায় নটকট থাকে, সেটা পরবর্তীতে মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয়। তো এই মেরুদণ্ড, আমাদের মেরুদণ্ডের অস্থি থাকে কয়টা? 26টা। যদি এখানে অস্থি খণ্ড থাকে 33টা। যদি তোমাদের বলা হয় অস্থি খণ্ড, মেরুদণ্ডে অস্থি খণ্ড থাকে কতটা? 33টা দিবা। যদি বলা হয় মেরুদণ্ডের অস্থি কয়টা, সেটা হলো 26টা। অর্থাৎ এখানে 26টা কেন আছে? আমাদের যে এখানে যে স্যাক্রাল কশেরুকা আর কক্সিস কশেরুকা, এখানে 5টা থাকে, এটা 4টা থাকে, পরবর্তীতে ওই 5টা মিলে একটা হয়ে যায় আর 4টা মিলে একটা হয়ে যায়। এটা পরে বলবো, মানে আগে শুরু থেকে আসি। তো আমাদের মেরুদণ্ড কতটা থাকছে? 26টা। তো এই যে মেরুদণ্ডের অস্থি, এদেরকে প্রত্যেকটাকে বলা হয় কশেরুকা। মেরুদণ্ডের প্রত্যেকটা অস্থিকে কি বলা হয়? কশেরুকা। এখন এই কশেরুকা উপরের দিকে ঘাড়ের দিকে যেগুলো আছে সেগুলোকে বলা হয় সার্ভাইকাল কশেরুকা। কশেরুকা নিয়ে যদি এখানে চিত্র দেওয়া আছে, একটু দেখাই দিই চিত্র দিয়ে। এই যে প্রথম যে 7টা কশেরুকা, এটাকে বলা হয় সার্ভাইকাল কশেরুকা। সার্ভাইকাল কশেরুকা বা তোমরা বলতে পারো গ্রীবাদেশীয় কশেরুকা, যেহেতু তোমার ঘাড়ের দিকে আছে তাহলে গ্রীবাদেশীয় কশেরুকা। এরপরে আছে মানে সার্ভাইকাল কশেরুকার আর এক নাম, এটা পরবর্তীতে তোমার বইয়ে দেওয়া আছে, টেনশন নেওয়ার কিছু নাই। তো সার্ভাইকাল কশেরুকার আর এক নাম কি? গ্রীবাদেশীয় কশেরুকা। এরপরে এই যে 12টা আছে, এই 12টা এখানে বই 21 দেওয়া কিনা জানি না, এখানে কিন্তু 12টা হবে। তো এই যে এই কশেরুকা 12টা, এটাকে বলা হয় থোরাসিক কশেরুকা। থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা, এটা মূলত তোমার বুকের সাইডে থাকে, এ কারণে বলা হচ্ছে বক্ষদেশীয় কশেরুকা বা থোরাসিক কশেরুকা হলো। এরপরে আছে তোমার লেজের মানে তোমার এই যে কিডনি যে সাইডে থাকছে ওই সাইডে আরও 5টা কশেরুকা থাকে। 5টা কশেরুকার নাম কি? ল্যাম্বার কশেরুকা, ল্যাম্বার কশেরুকা বা কোটিদেশীয় কশেরুকা। ল্যাম্বার কশেরুকা বা আরেক নাম হলো কোটিদেশীয় কশেরুকা। এরপরের 5টা কশেরুকা থাকে, সেটাকে নাম করা হয়েছে স্যাক্রাম। অর্থাৎ এখানে 5টা অস্থিখণ্ড থাকে, সব মিলে একটা অস্থিতে পরিণত হয়। তো এই যে মানে স্যাক্রাম কশেরুকা, তাহলে স্যাক্রাম কশেরুকা 5টা থাকবে, এইখানে থাকে। এরপরে শেষে আছে কক্সিক্স, এটা অনেকটা লেজের মতো। তো এই কক্সিক্সটা তোমরা পড়ছিলে নিষ্ক্রিয় অঙ্গ। এই কক্সিক্সটা থাকে 4টা, মানে ছোট ছোট 4টা খণ্ড থাকে, সেই 4টা খণ্ড এক জায়গায় যুক্ত হয়ে এরকম একটা কক্সিক্স গঠন করে। এই হলো কশেরুকা সম্পর্কে জানলাম। এখন এই কশেরুকাগুলো কীভাবে ছন্দ দিয়ে মনে রাখতে পারি ভাইয়া, তো সেটা দেখাবো। তো তোমরা এইভাবে মনে রাখতে পারো যে তোমাদের এরকম পরীক্ষা আসে যে সার্ভাইকাল কশেরুকা কতটা, থোরাসিক কশেরুকা কতটা, ল্যাম্বার কশেরুকা কতটা, কক্সিক্স কতটা, এরকমভাবে প্রশ্ন আসে। তো তোমরা মনে রাখতে পারো একটা ছন্দ দিয়ে, সাথে থাকবে লালুর সেজে কাকি, এভাবে মনে রাখতে পারো। সাথে দিয়ে কি মনে রাখবা? সার্ভাইকাল কশেরুকা, থাকবে দিয়ে থোরাসিক কশেরুকা, লালু দিয়ে ল্যাম্বার কশেরুকা, সেজে দিয়ে স্যাক্রাল কশেরুকা, ক দিয়ে কক্সিক্স কশেরুকা। আচ্ছা এইটা তো ছন্দ মনে রাখবা। তার পাশাপাশি আরেকটা ছন্দ কি মনে রাখবা? 7, 12, 5, 5, 4। 7, 12, 5, 5, 4 এভাবে নাম্বারটা মনে রাখবা। 7, 12, 5, 5, 4 দিয়ে যখন এই ছন্দ দিয়ে মনে রাখবা, তাহলে 7টা, প্রথম 7টা হলো সার্ভাইকাল কশেরুকা, পরের 12টা হলো থোরাসিক কশেরুকা, পরের 5টা হলো মানে ল্যাম্বার কশেরুকা, পরের 5টা স্যাক্রাল কশেরুকা। কিন্তু এই 5টা হলো খণ্ড থাকে, সব মিলে একটা অস্থিতে পরিণত হয়। আর এরপরে এসে 4টা হলো কক্সিক্স, 4টা হলো কক্সিক্স। আচ্ছা তো এই মেরুদণ্ড সম্পর্কে কারো কোনো সমস্যা আছে কিনা?
একটু রেসপন্স দাও, তাহলে আমরা বক্ষটা শুরু করব। না ভাইয়া। এরপরে আছে বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জর অর্থাৎ স্টারনাম আর পশুকা। তো স্টারনাম কোনটা? তোমরা বুকের মাঝখানে দুই পাশে পাঁজর, মাঝখানে যে হাড়টা আছে হাত দিয়ে দেখো, ওই হাড়টার বা অস্থিটার নাম হলো স্টারনাম, অর্থাৎ লাঠির মতো যে স্টারনাম আছে এটা হলো স্টারনাম। আর এরপরে পশুকা কোনগুলো? তোমার প্রতিপাশে 12টা যে বুকের পাঁজর বলো তোমরা, ওইগুলো হলো পশুকা। তাহলে মোট কয়টা থাকে? 12টা 12 24টা, আর একটা 25টা থাকে। এরপরে আছে কি বক্ষ অস্থিচক্র। বক্ষ অস্থিচক্র কোনগুলো? স্ক্যাপুলা, ক্লাভিকল। তো স্ক্যাপুলা ক্লাভিকল কোনটা? তো তোমাদের কিন্তু এই সেই পশুকা, মানে এই সেই পশুকা দুই পাশে, আর এই মাঝখানে কিন্তু এটা হলো স্টারনাম। আর ক্লাভিকল কোনটা? ক্লাভিকল হলো এই যে তোমার ঘাড়ের ওপরে দেখো, এই যে একটা লাঠি মতো এরকম হয়ে আছে, এটা তোমার কাঁধের ওপরে বলতে পারো। তোমার কাঁধের ওপরে যে হাড়টা আছে এটাকে বলা হচ্ছে স্ক্যাপুলা, সরি ক্লাভিকল। আর স্ক্যাপুলা কোনটা? স্ক্যাপুলা হলো তোমার পিছনের সাইড, এটা হলো সামনের সাইড, এটা হলো পিছনের সাইড। কারণ পিছনের সাইডে দেখো এইখানে তোমার একটা হাতের ওই সাইডে হাত দিয়ে দেখো, এক হাত দিয়ে আর একটা হাতের উপর দিয়ে দেখো, এখানে যে দুই পাশে দুইটা অস্থি আছে, এই দুটার নাম হলো কি মানে স্ক্যাপুলা। এই দুটার নাম হলো স্ক্যাপুলা। আর ক্লাভিকল কোনটা? ক্লাভিকল, কলের মতো, বুঝতে পারছো? এখানে হলো তোমার ঘাড়ের ওপরে যে অস্থি দুইটা আছে, এটা হলো ক্লাভিকল। আমরা এর পরবর্তীতে পড়বো, একটু সংক্ষিপ্ত পরিস্থিতি নিচ্ছি আর কি। আচ্ছা, ক্লাভিকল হলো পশু, মানে ক্লাভিকল দুই পাশে দুইটা আছে, স্ক্যাপুলা দুইটা আছে, মোট 4টা। তাহলে বক্ষ অস্থিচক্রের হাড় কয়টা? 4টা। যেহেতু এটা বক্ষ মানে আমাদের বুকের সাইডে আছে, এই কারণে বলা হচ্ছে বক্ষ অস্থিচক্র, মানে এটা চক্র গঠন করছে। কেন? এই যে তোমার ক্লাভিকল দিয়ে হলো তোমার এই যে হাত আর এই কাঁধের যে অস্থিগুলো, এগুলোকে সংযুক্ত করছে, এই কারণে একে বলা হচ্ছে বক্ষ অস্থিচক্র। এরপরে আছে বাহু। বাহুর অস্থি কোনগুলো? হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। এখানে মোট আছে 7টা। এই 7টা অস্থি তোমরা 1 মিনিটের মধ্যে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো, তুমি হাতটা নিবা, তোমার হাত নাও, হাতের এইখানে যে তোমার বাইসেপস ট্রাইসেপস পেশি যেখানে থাকে, এই যেটা, এই অস্থিটার নাম হলো হিউমেরাস। এর পরেরটা হলো রেডিয়াস। এর পরেরটা হলো রেডিয়াস। আর ভিতরের দিকে যেটা থাকে, মানে এইখানে দেখো 2টা অস্থি, এখানে দেখো 2টা অস্থি, তাহলে বাইরের দিকে যেটা থাকবে সেটার নাম হলো রেডিয়াস। আর তুমি জানো আলনাটা কোথায় থাকে? ঘরের ভিতরে থাকে। তাহলে মনে রাখবে এই যে ভিতরের দিকে যে অস্থিটা সেটা হলো আলনা। তাহলে হিউমেরাস, হিউমেরাস, রেডিয়াস, হিউমেরাস, রেডিয়াস, আলনা পড়া হয়ে গেল। এরপরে দেখো, এরপরে কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। তাহলে কার্পাল কোথায় থাকে? কার্পাল হলো তোমার এই যে তোমার কবজি, তোমার হাতের এইখানে দেখো, এই যে কবজির যে জয়েন্টটা আছে, এই কবজির জয়েন্টের মধ্যে এইখানে 7টা মানে 8টা থাকে। তোমার হাতের এই কবজির জয়েন্টে থাকে 8টা, আর পায়ের এই যে কবজির জয়েন্টে আছে এখানে থাকে 7টা। মানে মাথায় রাখবে, হাতের এই জয়েন্টে থাকবে 8টা, পায়ের এই জয়েন্টে থাকবে কয়টা? 7টা। হাতের কবজি জয়েন্টে কয়টা থাকবে? 8টা, পায়ের কবজি জয়েন্টে কয়টা থাকবে? 7টা। তাহলে তাহলে এখানে যে 8টা অস্থি থাকছে একসাথে, 8টা অস্থিকে বলা হচ্ছে হলো কার্পাল। 8টা অস্থিকে বলা হচ্ছে হলো কার্পাল। আচ্ছা, কার্পাল হলো। এরপরে তুমি তোমার হাতে চলে গেলাম, আমরা কবজি থেকে তারপরে হাতে চলে গেছি। হাতে গেলে তারপরে কার্পাল যেহেতু হয়ে গেছে, এবার যেটা হাত থাকবে সেটা হলো মেটাকার্পাল, মানে কার্পালের চেয়ে বড় মেটাকার্পাল। তাহলে মেটাকার্পাল কোনটা? তোমার হাতের ওপরে, তোমার হাতের পাঞ্জার উপরে যে এইখানে যে 5টা অস্থি আছে, এটা তোমার হাতের তালু যেটা বলো, ওই হাতের তালুর উপরে গুনে গিয়ে দেখো 5টা অস্থি আছে। তো এই 5টা অস্থিকে বলা হচ্ছে কার্পাল। এক হাতে 5টা, আর এক হাতে 5টা, মোট থাকে 10টা। আর এদেরকে বলা হয় করতলের অস্থি। এটা যেহেতু তোমার হাতে আছে, তাহলে করতলের অস্থি বলা হয়। তাহলে কার্পাল গেল। মেটাকার্পাল কোনটা? 2 হাতে এই যে 5টা করে। এরপরে ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস কোনগুলো? তোমার আঙুলের যে অস্থিগুলো, আঙুলে দেখো পাট পাট করে দাগ কাটা আছে, তাহলে এখানে এক একটা আঙুলে 3টা করে আছে। আর তোমার যে বুড়ো আঙুল থাকে সেখানে 2টা আছে, মোট 14টা ফ্যালাঞ্জেস থাকে। তাহলে তোমরা পড়ার সময় কিভাবে পড়বা? হিউমেরাস, মানে তোমার হাত দিয়েই তুমি পড়বা, হিউমেরাস, রেডিয়াস, আলনা, হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। তুমি হাতটা ধরবা, তোমার হাত দিয়ে একটা হাত পড়ে ফেলবা, দেখবা তোমার 7টা অস্থি মুখস্থ হয়ে গেছে, অর্থাৎ 7টা হাড়ের নাম কিন্তু মুখস্থ হয়ে গেছে। এভাবে কিন্তু মাথায় রেখো। এরপরে তাহলে দেখো, এরপরে তাহলে বাহু সম্পর্কে পড়লাম। আর আমাদের মেটাকার্পাল 10টা থাকে, সেটাকে বলা হয় করতলের অস্থি। 7টা হাড় কিন্তু মুখস্থ হয়ে গেল। এরপরে আছে সরণীয় অস্থিচক্র। আর যারা বুঝতে পারবে না তারা রেকর্ডেড ভিডিওটা আরেকবার দেখে নিও। সরণীয় অস্থিচক্র। তো সরণীয় অস্থিচক্র কোথায় থাকে? সরণীয় অস্থিচক্র হলো ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। তো এই যে তোমার যে নাভির নিচের দিকে যে এইখানে যে অস্থিগুলো আছে, এইখানে যে অস্থিগুলো আছে এখানে থাকে সরণীয় অস্থিচক্রের অস্থিগুলো। সরণীয় অস্থিচক্রের অস্থিগুলো এইখানে থাকে। তো এখানে থাকে কি কি? আমাদের থাকে হলো যে একটা হলো ইলিয়াম, একটা হলো ইসচিয়াম, একটা হলো পিউবিস।
তো ভাই ইউলিয়াম ইসিয়াম পিউবিস কোথায় কিভাবে থাকছে তো সেটা যদি বলি, তো ইলিয়ামটা কোথায় থাকে? ইলিয়ামটা হলো এই যে তোমার এই যে আচ্ছা দেখো, এইখানে যে হাড়টা আছে এইখানে এই জায়গায় থাকে হলো ইলিয়াম। এইখানে যে হাড়টা সেটার নাম হলো ইলিয়াম। আচ্ছা, আর ইসিয়াম কোনটা? ইসিয়াম হলো এই যে নিচের এইখানে যে হাড়টা, মানে এই যে নিচে, কিন্তু ওরে হাত ঠিক জায়গায় পড়ছে না, মানে এইখানে যেটা থাকছে এটা হলো ইসিয়াম। আর পিউবিস কোনটা? তাহলে এই যে ফাঁকাটা পূরণ হয়ে গেল, আর ফাঁকার উপরের যে পার্টটা আছে সেটার নাম হলো পিউবিস, সেই অস্থিটার নাম হলো পিউবিস। এর পরবর্তীতে আছে যদিও, মানে এইখান থেকে এই যে জয়েন্টটা দিছে, ঠিক জায়গা মতো পড়ে না কেন রে, এইখানে যে জয়েন্টটা দিছে, এইখানে যে জয়েন্টটা দিছে এই জয়েন্টটার নাম হলো পিউবিস। আর এইখানে পড়ছিলাম কি ইলিয়াম, আর এই ভিতরের দিকে ছিল এই এই ফাঁকা যে জায়গাটা এটা হলো ইসিয়াম। তাহলে এইখানে ইসিয়াম, এখানে ইলিয়াম, আর এটা হলো পিউবিস। আচ্ছা, তো এই যে এই তিনটা অস্থি একসাথে কি হয়, একসাথে যুক্ত হয়ে নিতম্বাস্থি গঠন করে, বুঝতে পারছো? অর্থাৎ হিব্বন গঠন করে। তাহলে এই কারণে কিন্তু এখানে দুইটা অস্থি, অর্থাৎ এই তিনটা অস্থি একসাথে মিলিত হয়ে দুইটা অস্থি 3+3 মিলিত হয়ে হিব্বন গঠন করে। এক পাশে প্রতি পাশে তিনটা করে অস্থি থাকে, এই তিনটা ওই তিনটা মিলিত হয়ে কয়টা হিব্বন গঠন করে। তো হিব্বন কয়টা হলে মিলিত হয়ে দুইটা অস্থিতে পরিণত হয়। তাহলে মনে রাখো আমাদের সরণী অস্থিচক্রে, যেহেতু এটা হলো আমাদের সরণী দেশে আছে, এই কারণে এটাকে বলা হচ্ছে সরণী অস্থিচক্রের অস্থি। আচ্ছা, এরপরে আমরা পায়ের ক্ষেত্রেও 7টা অস্থি আছে। 7টা অস্থি আমরা একবারে মুখস্থ করে ফেলবো। দেখো, হাতের ক্ষেত্রে যেভাবে পড়ছিলে একইভাবে। আচ্ছা, তো এখানে দেখো এটা হলো ফিমার, মানে তোমার যে দাম না বলো যেটা, এখানে হলো ফিমার। এটা মনে রাখবে দেহের সবচেয়ে বড় অস্থি। আমার দেহের সবচেয়ে বড় হাড় বা বড় অস্থি কোনটা? ফিমার। আর সবচেয়ে ছোট অস্থি কোনটা? আমাদের কানের মধ্যে যে স্টেফিস থাকে সেটা হলো সবচেয়ে ছোট অস্থি বা হাড়। তাহলে এটা পড়লাম ফিমার। এরপরে আছে কি ফিমার পড়লা। এবার পড়ার পরে কি পড়বা? টিবিয়া। টিবিয়া কোনটা? টিবিয়া হলো এইটা ভিতরেরটা। তোমরা জানো টিবি কোথায় থাকে? তুমি যে টিভি ইউজ করো, টিভি কোথায় থাকে? ঘরের ভিতরে থাকে। তাহলে টিবিয়াটা এটা দেখো পায়ের ভিতরের সাইডে আছে। আর ফিবুলা কোনটা? ফিবুলা থাকে বাইরের সাইডেরটা। তো তোমার হাতে যেরকম দুইটা অস্থি ছিল, এখানে ছিল দুইটা, পায়ের ক্ষেত্রেও এখানে থাকবে দুইটা। তো ভিতরেরটার নাম টিবিয়া, বাইরেরটার নাম ফিবুলা। আর এই যে মাঝখানে যে তোমার যে মানে যেটাকে তোমরা জয়েন্ট বলো, পায়ের বাটি বলো অনেকেই, ওইটাকে বলা হচ্ছে প্যাটেলা। ওই অস্থিটার নাম কি? প্যাটেলা। তাহলে ফিমার, ফিবিয়া, মানে ফিবিয়া, টিবুলা, প্যাটেলা, এভাবে মনে রাখবা। ফিমার, ফিবিয়া, টিবুলা, প্যাটেলা। ফিমার, ফিবিয়া, টিবুলা, প্যাটেলা হয়ে গেল। এরপরে আছে কি তোমার যেরকম পায়ের মানে জোর ছিল, মানে এইখানে যে কবজি ছিল, কবজিতে ছিল 8টা অস্থি। আমি বলছিলাম পায়ের ক্ষেত্রে 7টা। তো পায়ের এই যে কবজিতে, এই কবজিতে কয়টা থাকবে? 7টা অস্থি থাকবে। আর এই 7টা অস্থির নাম কি? তাসাল। এগুলো কিন্তু গোল 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 বলতে পারে। এগুলো একসাথে থেকে তোমার কবজিটা গঠন করছে। তাহলে এটার নাম কি? এটার নাম তাসাল। মানে হাতের ক্ষেত্রে পড়ছিলে নাম কি? হাতের ক্ষেত্রে কিন্তু পড়ছিলে কার্পাল। আর এটা দেখো টাসাল। ওখানে ক ছিল, এখানে ট ছিল, মাথায় রেখো। হাতের ক্ষেত্রে কার্পাল, পায়ের ক্ষেত্রে টাসাল। এরপরে তোমার যেরকম হাতের যে করতাল ছিল বা হাতের যে তালু ছিল, এই পায়েরও যে উপরের পাটটা আছে সেখানে কি হয়? 5টা অস্থি থাকে। সেই 5টা অস্থির নাম কি? মেটাটার্সাল। হাতের যেমন ছিল কার্পাল, মেটাকার্পাল, এখানে ছিল টার্সাল, মেটাটার্সাল হয়ে গেল। এরপরে আছে ফ্যালাঞ্জেস। তা জানো ফ্যালাঞ্জেস মানে কি? আঙুল বললেই ফ্যালাঞ্জেস। তাহলে তোমার হাতের আঙুলে যেমন অস্থি ছিল, পায়ের আঙুলে দেখো এরকম দাগ, মানে পাট পাট করে করে অস্থি আছে, ছোট 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 অস্থি। তো এই যে 14টা অস্থি থাকে, এক পায়ে 14টা আর এক পায়ে 14টা, 28টা, এটাকে বলা হয় ফ্যালাঞ্জেস। তাহলে এইভাবে মোট পায়ের ক্ষেত্রেও 7টা অস্থি আছে। তো আমরা 260টা অস্থি সর্বমোট পড়ে ফেললাম, মাশাল্লাহ। তো এখন তোমাদের বলো এর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা? অনেক বড় একটা টপিক পড়ে ফেললাম, এরপরে অনেক সহজ হয়ে যাবে তোমাদের। এটা কিন্তু তোমাদের জানা মাস্ট দরকার। এটা না জানলে অধ্যায় তোমার কাছে কঠিন। এটা বাসায় সবাই প্র্যাকটিস করে ফেলবা, নিজের সম্পর্কে বলবা, আর এই নামগুলো সব পড়ে ফেলবা একবার। দরকার এই নামগুলো দরকার খাতায় একবার লিখে ফেলবা। খাতায় লিখে ফেললে ফ্রন্টাল অস্থি, ফ্রন্টাল কোথায় থাকছে, এ থাকছে কোথায়, আর ওই অ্যাসটা নামিয়ে ওখান থেকে প্র্যাকটিস করতে পারবা। তো আশা করি এটা সমস্যা নাই। এই ভিডিও এই পর্যন্ত।